স্বাধীনতার পর জওহরলাল নেহেরু নিয়েছিলেন এমন কিছু ভুল সিদ্ধান্ত যেগুলো না নিলে আজ ভারতের মানচিত্র হতে পারত আরো অনেক বড়। ভারত হতে পারত এক অন্যতম সুপার পাওয়ার কান্ট্রি। তার কারণে আজও পঙ্গু ভারত। তার দূরদর্শিতার অভাবে আজও মাথা ঠোকেন ভারতের প্রতিটি প্রধানমন্ত্রী। কখনো তিনি প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের স্থায়ী সদস্য পদ, আবার কখনো তিনি অস্বীকার করেছেন নেপাল বালুচিস্তানকে তাদের সাথে যুক্ত করা নিয়ে। পিওকে হোক বা ওমানের গদার পোর্ট, যা আজ ভারতের হতে পারত তা আজ সবই পাকিস্তানের হাতে। ৩৭০ ধারা হোক বা ইন্দাস চুক্তি, একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে গেছেন তিনি। একটি বা দুটি নয়, পরপর ৯টি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন নেহেরু, যার মাসুল আজও গুনতে হচ্ছে প্রতিটি ভারতবাসীকে। তুলে ধরব সেই সমস্ত অজানা সত্য যা বরাবরই লুকিয়ে রাখা হয়েছে আপনাদের থেকে, যা জানে না অধিকাংশ ভারতীয়। প্রথম সিদ্ধান্ত, আমরা সকলেই জাতীয় গান গাই, কিন্তু পুরোটা নয়। বন্দে মাতরম আজ যতটুকু গাওয়া হয় তার সম্পূর্ণ গানের ছোট্ট একটা অংশ মাত্র। সালটা 1882 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে প্রথমবারের জন্য প্রকাশিত হয় বন্দে মাতরম কবিতাটি। এরপর সালটা 1905, তখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল। সেই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেন এবং কংগ্রেস অধিবেশনে গানটি গেয়ে শোনান। এরপর সালটা 1937, কংগ্রেস ওয়ার্কিং কমিটি বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। কিন্তু নেওয়া হয় এক অদ্ভুত সিদ্ধান্ত, যেখানে ঠিক করা হয় ভারতের জাতীয় গান হিসেবে বন্দে মাতরম গ্রহণ করা হবে, তবে শুধু প্রথম স্তবক অর্থাৎ বন্দে মাতরম সুজলম সুফলম মলয়জ শীতলম, আর বাকি অংশ যেখানে দেবী রূপ, শক্তি, দুর্গা ইত্যাদির উপমা রয়েছে সেগুলো বাদ দেওয়া হবে। কিন্তু কেন? কারণ বাদ দেওয়া অংশে মাতৃভূমিকে হিন্দু দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের সাথে যায় না। আর এই সিদ্ধান্তের সায় দেন জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেলের মতন ব্যক্তিরা। এই সিদ্ধান্তে সকলের সায় দিলেও এই সিদ্ধান্তের নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহেরু। তাই আজও বন্দে মাতরমকে আমরা পুরোটা নয়, অর্ধেকটা গাই। শুধু তাই নয়, নেহেরু মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহকে বন্দে মাতরম নিয়ে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি জানান, এই গানে আমরা ভারতকে একটি দেবী মা রূপে পুজো করছি, আর এটা মুসলিমরা স্বীকার করবে না। তাই এটি জাতীয় গান হওয়ার জন্য উপযুক্ত নয়। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় বন্দে মাতরম নিয়ে নেহেরুর মনোভাব কি ছিল। দ্বিতীয় সিদ্ধান্ত, সালটা 1947। একদিকে পাকিস্তানকে আলাদা রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হয়, আর অন্যদিকে ভারত আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করে। কিন্তু সেই সময় কাশ্মীর ছিল স্বাধীন একটি রাজ্য, যা রাজা হরি সিং কাশ্মীরকে ভারত বা পাকিস্তান কারোর সাথে যুক্ত করতে চাননি। কিন্তু স্বাধীনতার পরে সমস্ত দাবি মেনে নেওয়া হলেও পাকিস্তান শুরু করে বিশ্বাসঘাতকতা। 22 অক্টোবর হঠাৎ করে আক্রমণ করে কাশ্মীরে। দ্রুত অনুপ্রবেশ, লুটপাট আর হিংসা ছড়িয়ে পড়ে সারা কাশ্মীর জুড়ে। তখন রাজা হরি সিং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে চিঠি লেখেন, অনুরোধ করেন কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করার এবং অত্যাচার থামাতে সেনা পাঠানোর। 1947 সালে 26 অক্টোবর জম্মুর অমর প্রাসাদে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার চুক্তির স্বাক্ষর করেন রাজা হরি সিং। এরপর ভারতীয় সেনারা বীর বিক্রমে পাকিস্তান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পিছু হটতে শুরু করে পাক সেনা। কিন্তু হঠাৎ করে ভারতীয় সেনা যখন জিততে যাবে, পুনর্দখল করবে সম্পূর্ণ কাশ্মীরকে, ঠিক তখনই যুদ্ধবিরতি ঘোষণা করেন জওহরলাল নেহেরু। তিনি বলেন, কাশ্মীর সমস্যার সমাধান এবার ইউএন অর্থাৎ জাতিসংঘে করা হবে। জাতিসংঘ সিজফায়ারের নির্দেশ দেয়, তবে দুই দেশই কিন্তু জম্মু কাশ্মীরের মাটি থেকে নিজেদের সেনা সরায়নি। 1949 সালে 1 জানুয়ারি নির্ধারিত হয় একটি সিজফায়ার লাইন। আর সেই সময় জম্মু ও কাশ্মীরের যে এলাকায় পাকিস্তান সেনা অধিগ্রহণ করেছিল সেটাই আজ পাক অধিকৃত কাশ্মীর। তার কারণেই আজ পিওকে পাকিস্তানের অন্তর্ভুক্ত। তাই ইতিহাস আজও প্রশ্ন করে, ভারত যখন যুদ্ধ জেতার মুখে তখন কেন যুদ্ধ থামিয়ে দিলেন নেহেরু? তৃতীয় সিদ্ধান্ত, 1947 সালে বালুচিস্তানের একটা অংশ খান অফ কালাত ভারতের সাথে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নেহেরু বালুচিস্তানের ওই অংশ গ্রহণ করতে অস্বীকার করে। পরে পাকিস্তান ওই জায়গা আক্রমণ করে দখল করে নেয়। হয়তো অনেকেই এর গুরুত্ব তখন বুঝতে পারেনি, কিন্তু বিশ্লেষকরা বলছেন
ওই জায়গা ভারতের কাছে থাকলে ওই জায়গা হতো গালফা দেশগুলোর সাথে ভারতের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ গেটওয়ে। পাওয়া যেত ওমান ইরান সমুদ্র পথের নিয়ন্ত্রণ, বাড়ত পশ্চিম উপকূলে ভারতের স্ট্র্যাটেজিক অবস্থান। আর আজকের দিনেও আমরা জানি বালুচিস্তান ভারতের প্রতি কতটা সদয় এবং ভারতকে ঠিক কতটা সমর্থন করে। নেহেরুর এই প্রস্তাব তখন ফিরিয়ে দিয়েছিলেন, কারণ এই জায়গা ছিল পাকিস্তানের পশ্চিম সীমান্তে। ফলত বালুচিস্তানের এই অংশের সাথে ভারতের কোনো বর্ডার ছিল না, তাই প্রশাসন, সামরিক নিরাপত্তা, যোগাযোগ সবই অসম্ভব হতো। ভারত তখন সামরিক ও অর্থনৈতিক দিক থেকেও দুর্বল ছিল, আর নেহেরু ভেবেছিল এই সিদ্ধান্ত নিলে ভারত পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ হতে পারে। তাই নেহেরুর সিদ্ধান্ত সেই সময়ের জন্য যুক্তিযুক্ত হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিকর বলে প্রমাণ হয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। চতুর্থ সিদ্ধান্ত। এরপর সালটা 1949। 17 অক্টোবর কাশ্মীরে 370 ধারা লাগু করা হয়, যার উদ্দেশ্য ছিল জম্মু কাশ্মীরকে একটি বিশেষ রাষ্ট্রের মর্যাদা দেওয়া, যেখানে লাগু হবে না কেন্দ্র সরকারের কোনো নির্দেশ, আইন প্রয়োগ করতে লাগবে আলাদা অনুমতি। আর এই সম্পূর্ণ সিদ্ধান্তটি ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত। এই আইনের ফলে জম্মু কাশ্মীরে বাড়ে বিচ্ছিন্নতাবাদী মনোভাব, চলে প্রতিবেশী শত্রুদের উস্কানি, বিনিয়োগ ও শিল্প স্থাপনের ক্ষেত্রেও হতে হয় একাধিক বাধার সম্মুখীন। জানলে অবাক হবে, এই আইন প্রণয়নের সময় নেহরুকে বারবার বাধা দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে বি.আর. আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জি সহ আরও অনেকে। যদিও 2019 সালে 5ই অগস্ট ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাশ্মীরের এই বিশেষ মর্যাদা সরানো হয়। একটি রিপোর্ট জানলেই আপনি বুঝতে পারবেন কি পার্থক্য ছিল 370 ধারা আগের ও পরের কাশ্মীরে। রিপোর্ট বলছে 2018 সালের আগে জম্মু কাশ্মীরে সশস্ত্র আক্রমণের সংখ্যা ছিল 597, সেখানে 2025 সালে সেই সংখ্যা নেমে এসেছে 145-এ। অর্থাৎ তথ্য আপনার সামনেই রয়েছে, তাই বিচারের সিদ্ধান্তও আপনার। পঞ্চম সিদ্ধান্ত। এরপর সালটা 1950। ওমানের তৎকালীন সুলতান ছিলেন শাইদ বিন তৌমুর। তিনি সেই সময় ভারতকে বিক্রি করতে চেয়েছিলেন ওমানের গদার পোর্ট, কিন্তু নেহেরু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর 1958 সালে পাকিস্তান প্রায় 3 মিলিয়ন পাউন্ড দিয়ে ওই জায়গা কিনে নেয় ওমানের থেকে। পরে চীনের সহায়তায় এই পোর্টকে আরো উন্নত করে তোলে পাকিস্তান। আজ এই পোর্ট সারা বিশ্বের জিও পলিটিক্সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এই পোর্ট একাধিক দেশের মধ্যে তেল আমদানি রপ্তানির অন্যতম রাস্তা, আর আজ ওই পোর্ট ব্যবহার করে ভারতের ওপর নজর রাখছে চীন। যদি ভারত সেই সময় গদার পোর্ট নিত, তাহলে আজ ভারত জিও পলিটিক্সে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে থাকতে পারত। বিশ্লেষকরা মনে করেন কাশ্মীর বা অন্যান্য রাজনৈতিক সমস্যার ক্ষেত্রে এই পোর্ট ভারতের জন্য একটি বার্গেনিং চিপ হতে পারত। আবার অনেক বিশ্লেষক মনে করেন তখন গদার পোর্টের সাথে ভারতীয় ভূখণ্ড স্থলপথে সংযুক্ত ছিল না, ফলত এটি বিচ্ছিন্ন একটা জায়গা হতো এবং আক্রমণ হলে রক্ষা করা কঠিন হতো। আর তখন ভারতের সেনা সংখ্যাও কম ছিল, তাই নেহেরু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ষষ্ঠ সিদ্ধান্ত। সালটা 1950। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ভারতকে জাতিসংঘের স্থায়ী পদ দেওয়ার জন্য আগ্রহ দেখান। তবে মার্কিনদের লক্ষ্য ছিল ভারতের মতন গণতান্ত্রিক দেশকে স্থায়ী সদস্য করে সোভিয়েতদের বিরোধিতা করা। আবার অন্যদিকে 1955 সালে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ ভারতকে এই পদ দেওয়ার জন্য সমর্থন করেন। অর্থাৎ দুদিক থেকেই ভারতের কাছে সমর্থন ছিল জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার। কিন্তু আশ্চর্যের বিষয় হল নেহেরু দুবারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন চীনকে বাদ দিয়ে ভারত সংঘ হলে এশিয়ার প্রতিনিধিত্ব অসম হবে, কারণ চীন বিশ্ব শান্তির জন্য অপরিহার্য। তাকে বাদ দিয়ে ভারত সদস্য হলে তা নৈতিকভাবে ভুল। 2. ভারত নতুন স্বাধীন দেশ, আমাদের লক্ষ্য উন্নয়নের প্রতি হওয়া উচিত, বৈশ্বিক ক্ষমতার প্রতি নয়। 3. নেহেরু মনে করেছিলেন যদি মার্কিন প্রস্তাব নিয়ে ইউএন এর সদস্য হতে হয় তাহলে ভারতকে আমেরিকা ঘেঁষা হতে হবে, আর সোভিয়েত প্রস্তাব নিলে সোভিয়েত ঘেঁষা হতে হবে। তাই নেহেরু নন অ্যালিগেন্ট মুভমেন্টের রীতি রক্ষা করতে চেয়েছিলেন। ওই সময় একাধিক কারণ দেখিয়ে তিনি এই পদ না নিলেও প্রতিবেশী চীনকে ওই পদ দেওয়ার ওকালতি করেন, আর ভারতের জায়গায় চীন হয়ে যায় ইউএন এর স্থায়ী সদস্য। এরপর সময় বদলায়, মন বদলায়, দেশের প্রধানমন্ত্রীও বদলায়। অনেকে
থেকেই চেষ্টা করেন ইউএনের স্থায়ী সদস্য হিসেবে ভারতকে অন্তর্ভুক্ত করার, কিন্তু আজও সেই লক্ষ্যে অসফল ভারত। কিন্তু কেন জানেন? কারণ যখনই জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের নাম প্রস্তাব করা হয়, সেই প্রস্তাবে সবার প্রথমে অসম্মতি জানায় সেই প্রতিবেশী দেশ চীন, যার জন্য ওকালতি করেছিলেন জওহরলাল নেহেরু, যাকে ছাড়া ইউএনের সদস্য হবে না বলেছিল ভারত। এরপর চীন ভারতের বিরুদ্ধে ভেটো শক্তি ব্যবহার করে পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে রক্ষা করা শুরু করে, জয়েশ লস্করদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ভেটো ক্ষমতা হলো কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব একতরফা প্রত্যাখ্যান করার অধিকার। তাই নেহেরুর এই পদক্ষেপকে ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক ভুলগুলোর একটা বলে আখ্যা দেওয়া হয়। সপ্তম সিদ্ধান্ত। এরপর সালটা 1951 নেপালের রাজা ত্রিভুবন নেপালকে ভারতের সাথে জোড়ার প্রস্তাব দেন, কিন্তু নেহেরু তা প্রত্যাখ্যান করেন, যার ফলে নেপাল একটি আলাদা দেশ হয়েই থেকে যায়। যদিও এর সত্যতা নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে, তবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নিজের আত্মজীবনী দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্সে এই কথা লিখেছেন। তবে সরকারি কোনো ডকুমেন্টেশন নেই। অনেক ঐতিহাসিক আবার বলেন এটা নিয়ে নাকি শুধু ভাবনা চিন্তার আলাপ আলোচনা হয়েছিল। তবে যদি আমরা এক মুহূর্তের জন্য এটাকে সত্যি হিসেবে ধরে নিই, তাহলে নেপাল ভারতের সাথে যুক্ত হলে ভারত আরো বড় রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিত হতো। অষ্টম সিদ্ধান্ত। এরপর আসে 1954। উর্বর জমি এবং সমৃদ্ধ সম্পদে ভরপুর একটি জায়গা ছিল কাবা উপত্যকা। ঐতিহাসিকদের দাবি অনুসারে ওই উপত্যকা ছিল ভারতের রাজ্য মণিপুরের একটি অংশ, কিন্তু ওই সময় নেহেরু কাবা উপত্যকার উপর ভারতের ঐতিহাসিক দাবি ত্যাগ করেন এবং এটিকে মায়ানমারের অংশ হিসেবে স্বীকৃতি দেন। যে নেহেরু কাশ্মীর কাদের থাকবে সেই নিয়ে কাশ্মীরের জনগণের মতামত নিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এই ক্ষেত্রে সেই নেহেরুই মণিপুর রাজ্য কিংবা স্থানীয় জনগণ কারোরই কোনো মতামত নেয়নি। জানা যায় বর্মা অর্থাৎ মায়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়াই ছিল নেহেরুর মূল উদ্দেশ্য। নেহেরুর প্রচেষ্টা ছিল দ্বিপাক্ষিক নরম সম্পর্ক বজায় রাখা, কিন্তু ইতিহাস বলছে মণিপুরের সিদ্ধান্ত আজও নিতে পারেনি। এই উপত্যকা নাকি সাময়িকভাবে ভারতের জন্য উপকারী হতো। নবম সিদ্ধান্ত। সালটা 1960। পাকিস্তানের আইয়ুব খানের সাথে ইন্দাস নদী চুক্তি সই করেন নেহেরু। এই চুক্তির ফলে ইন্দাস নদীর ব্যবস্থার মোট জল সম্পদের প্রায় 80% অর্থাৎ প্রায় 4 ভাগের 3 ভাগ পাকিস্তানের কাছে যায় এবং বাকি 20% ভারতের ভাগে আসে, যার ফলে কৌশলগতভাবে ভারত অনেক পিছিয়ে পড়ে। যদিও নেহেরুর এই অসম জলবন্টন চুক্তি কেন হলো সেই প্রশ্নের উত্তর আজও অধরা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরুর সিদ্ধান্তগুলো কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট বক্সে।